আদি কৈলাস পর্ব ৩২। ছোট বড় পাথরে পা দিয়ে পাহাড় থেকে প্রশস্ত নদীখাতের ভিতর দিয়ে নেমে আসা স্বচ্ছ সলিলা ঝর্ণার ক্ষীণকায়া ধারা পার হয়ে যায়। কুটি গ্রামে প্রবেশের আগেই নদী দৃষ্টির আড়াল হয়। গ্রাম থেকে তার দর্শন পাই না। আজ গ্রামের সীমানা ছাড়িয়ে নিজ দিয়ে বয়ে যাওয়া কুটি নদীর সঙ্গে আবার সাক্ষাৎ হয়। ঝর্ণার ওপারে উত্তরাই পথে কিছুটা নেমে চলা, এদিকেও ঢালু পাহাড়ের গায়ে বেশ কিছু চাষের জমি, একেবারে পাহাড়ের মাথা থেকে বেরিয়ে আসা ঝর্ণার কোল থেকে নিচে নদীর কিনারা পর্যন্ত তার বিস্তার। কুটিগ্রামের আয়তনের তুলনায় কৃষি জমির পরিমাণ নেহাত কম নয়। চাষবাসে প্রক্রিয়া কষ্টসাধ্য হলেও এই উর্বর জমিগুলিতে সোনার ফসল ফলে। সুদীর্ঘকাল ধরেই চাষবাসের উপযুক্ত জমির আশেপাশেই মানুষ বসতি তৈরি করেছে। দুর্গম পাহাড়ের অভ্যন্তরেও সেই নিয়মের অন্যথা হয় না। কৃষি জমির পরিমাণের ওপর গ্রামগুলির আকার, আয়তন ও তাদের সমৃদ্ধির মাপ নির্ধারিত হয়। ধাপে ধাপে নেমে যাওয়া জুম চাষের জমির পাশ দিয়ে খাড়া উতরাই পথ আমাদের নদীর বুকে নামিয়ে নিয়ে আসে। এরপরে প্রায় সমতল রাস্তা ধরে চলা, পাশ দিয়ে স্রোতস্বিনী নদীর স্বচ্ছ প্রবাহ নিজস্ব ছন্দে বয়ে চলে। এদিকে ঝোপ ছাড়া বড় গাছপালার চিহ্ন নেই। নদীর ওপারে কিন্তু পাহাড়ের ঢালে বেশ কিছুটা জায়গায় বনভূমি, আর সেখানে শুধুমাত্র ভুজ গাছের সারি। ঘণ্টাখানিক চলার পর পথের এক বাঁক ঘুরতেই চোখে পড়ে বিস্তীর্ণ এক তুষার ক্ষেত্র। এই বরফের চরিত্র একেবারে নিষ্কলঙ্ক। তার শরীরে আগের দেখা পাথর, মাটি, ঘাস মিশ্রিত মলিনতার যেমন কোনো ছাপ নেই, তেমনি তার বুকের ওপর দিয়ে যাওয়া পায়ে চলা পথের দিশা নির্দেশও পরিষ্কার নয়। মনে হয় দু একদিনের মধ্যে টাটকা তুষারপাতের ফলে পথরেখাটি অস্পষ্ট হয়েছে এবং তার চরিত্রের কালিমাহীন শুভ্রতার প্রকাশ পেয়েছে। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে পথরেখা বোঝার চেষ্টা করি, তারপর সেই তুষার সমুদ্র পার হওয়ার জন্য অগ্রসর হই। নদীর অপর দিকে পাহাড়ের গায়ে সূর্যের আলো এসে পড়লেও মাথার ওপর সুউচ্চ পর্বত শিখরে বাধাপ্রাপ্ত হয়ে তাঁর পরশ এদিকে এসে পৌঁছয় না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে বরফের উপরিভাগ গলে যায়। সেই অবস্থায় পথ চলা কঠিন হয়ে পড়ে। তবে সেই হিসেবে এখন যথেষ্টই অনুকূল পরিস্থিতি। তাও অসমান পথে মাঝে মাঝেই হোঁচট খেতে হয়। পা যাতে হড়কে না যায় সেজন্য জুতোর গোড়ালির আঘাতে বরফের বুকে সামান্য গর্তের সৃষ্টি করে সেই পদক্ষেপে পা তথা শরীরকে আটকে নিরাপদ থাকার চেষ্টা করি। কিছু জায়গায় পথের সঙ্গে নদীর ব্যবধান কমে আসে, সেখানে পা হড়কে নদীতে পড়ার সম্ভাবনা থাকে। আমি আর রাহা দুজনে হাত ধরাধরি করে একে অপরের সহায়তায় সেই সংকীর্ণ জায়গাগুলি অতিক্রম করি। নদীপৃষ্ঠের কিছু অঞ্চলও তুষার চাদরে আবৃত থাকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কথা যেন কিছু সময়ের জন্য ভুলে যাই। সম্পূর্ণ মনঃসংযোগ এবং চোখের দৃষ্টি আবদ্ধ হয় আপন পদযুগলের প্রতি। মনে মনে ভাবি, হাতে একটা করে লাঠি থাকলে তার অবলম্বনে হয়তো যাত্রাপথ সহজ হতো। চরম শৈত্যপূর্ণ আবহের মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। বন্ধু রাহার প্রথমবার পাহাড়ে পদযাত্রা। তার এই বিপদসংকুল পথেও কোনো ভ্রুক্ষেপ নেই। সব ধরনের পরিবেশই উপভোগ করে আর হাসতে হাসতে বলে, আরে দেখ কি অবস্থা জায়গাটার, একটু এদিক ওদিক হলেই তো গড়িয়ে নদীতে পড়ব। সত্যিই তাই, কিন্তু এই কথাটার সঙ্গে হাসির কি সম্পর্ক বুঝতে পারি না।
কুটি থেকে প্রায় 4 কিলোমিটার আসার পর বরফের প্রান্তরের মধ্যেই ছোট সেতুর ওপর দিয়ে নদী পারাপারের ব্যবস্থা। এই সেতুর ভগ্নদশা থাকার কারণেই গুঞ্জিতে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের ওম পর্বতের দর্শন লাভ হয়। নতুন তৈরি সেতু দেখেও ভরসা হয় না। নদীর দুপারে কয়েকটা বড় শিলাখণ্ডের ওপর বসানো কাঠের পাটাতন, প্রবল স্রোতস্বিনী নদীবক্ষ থেকে তার উচ্চতাও খুব বেশি নয়। এই সময়ে কাজ চলে গেলেও ঘোর বর্ষায় নদীর জলস্তর যখন স্ফীত হবে, তখন এই সেতুর স্থায়িত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়বে। এতক্ষণ নদীর ধার ধরে প্রায় সমতল রাস্তায় এসেছি। নদী পার হয়ে আরও কিছুটা বরফের জায়গা পার হয়ে চড়াই পথের শুরু। ধীর পদক্ষেপে সেই চড়াই পথে উঠতে থাকি। পদযাত্রা শুরুর পর আজই আমাদের সবথেকে কম দূরত্বের গন্তব্য, 14 কিলোমিটার। কিন্তু প্রায় 2500 ফুট উঠতে হবে, তাই চড়াই ভাঙার মানসিক প্রস্তুতি থাকে। গুঞ্জিতে সেই যে নদীর ওপর পুল পেরিয়েছিলাম, তারপর আবার এখানে পুল পেরিয়ে অন্য পারে আসা। যত চড়াই উঠতে থাকি নদী তত দূরে সরে যায়। পাহাড়ের উপরিভাগ থেকে শীর্ণকায়া নদীর বর্ণময় গতিপথের দীর্ঘ অংশ নজরে আসে। এই নদীর উৎস লিম্পিয়াধুরা গিরিবর্তের কাছে। সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে নেমে এসে গুঞ্জিতে কালী নদীতে বিলীন হয়েছে। সে পর্যন্ত তার যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় 54 কিলোমিটার। যে পথ ধরে আমরা চলেছি, প্রাচীনকালে সেই পথ ধরেই কুটি এবং দর্মা উপত্যকার অধিবাসীরা লিম্পিয়াধুরা গিরিবর্ত অতিক্রম করে তিব্বতে যেত বাণিজ্যের উদ্দেশ্যে। সংখ্যায় নগণ্য হলেও কিছু দেশি বিদেশি অভিযাত্রী, পর্যটক ও সাধু সন্ন্যাসীর দল কৈলাস মানস সরোবরে পৌঁছতেন এই পথ ধরেই।